বন্ধুরা, ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর পৃথিবীতে কি ঘটেছিল? ৬৬ মিলিয়ন বছর আগে যখন মাউন্ট এভারেস্টের মতো বিশাল একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে আসছিল এক ধ্বংসাত্মক আঘাত হানার জন্য, এই সংঘর্ষ এতটাই তীব্র ছিল যেটা আমাদের পৃথিবীতে একসময় রাজ করা আজ অব্দি সব থেকে বড় রেপটাইলদের পুরোপুরি পৃথিবী থেকে বিলুপ্ত করে দেয়। তখন আজ থেকে ১০০ মিলিয়ন বছর আগে পৃথিবীর সব থেকে বড় প্রাণী ডাইনোসর, তখন তাদের রাজত্ব চলত। তখন প্রকৃতির দৃশ্য আজকের মতো ছিল না, পুরোপুরি আলাদা রকমের ছিল। না কোনো মানুষজন ছিল, না কোনো বাড়িঘর ছিল, না কোনো গাড়ি ছিল, ছিল শুধুমাত্র নেচার, প্রকৃতি, গাছপালা আর এই বিপজ্জনক ডাইনোসর। এরা বর্তমান সময়ের ১০ থেকে ২০ তলা বিল্ডিংয়ের থেকে বড় ছিল, আর এদের বাইট ফোর্স এতটাই বেশি ছিল যে মানুষের সমস্ত হাড়গোড় ১ সেকেন্ডে পাউডার বানিয়ে দিতে পারত। সোজা ভাষায় বলতে গেলে এরা সে সময় পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণী ছিল। প্রায় ১৭০ মিলিয়ন বছর ধরে তারা পৃথিবীতে রাজত্ব চালিয়েছিল, কিন্তু শুধুমাত্র একদিনে সেই বিশাল অ্যাস্ট্রয়েড পড়ে চারিদিকে এমন ধ্বংস হয়ে যায় যে সারা জীবনের জন্য এই ডাইনোসরের নাম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু শুধুমাত্র অ্যাস্ট্রয়েড পড়ার কারণেই যে সকল ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়, বিষয়টা কিন্তু এমন নয়। এরা ধীরে ধীরে খুবই আস্তে আস্তে কষ্ট পেয়ে মারা গিয়েছে। ঘটনাটা কিভাবে ঘটেছিল, কিভাবে আজ অব্দি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর সুনামি ঘটেছিল, আর ঠিক কি হয়েছিল ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর, ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করবেন। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ডাইনোসরদের শেষ করা এই অ্যাস্ট্রয়েড বিশাল বড় ছিল। এটার ডায়ামিটার শুধুমাত্র 10 কিলোমিটার ছিল, বিষয়টা এমন নয়। তার সাথে এটি মারাত্মক স্পিডে ধেয়ে আসছিল, প্রায় 10 থেকে 30 কিলোমিটার পার সেকেন্ড। আর সেই মুহূর্তে এটা জ্বলন্ত একটি আগুনের গোলা হয়ে গিয়েছিল। যখন এটা পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে বায়ুর ঘর্ষণের কারণে টেম্পারেচার অবিশ্বাস্য রকমের বেড়ে যায়। মাটিতে আছড়ে পড়ার আগে মনে করা হয় এটার টেম্পারেচার সূর্যের সারফেসের মতো গরম হয়ে গিয়েছিল। এটা অ্যাটমসফিয়ারে প্রবেশ করার পর মাত্র কয়েক সেকেন্ড সময় নেয় পৃথিবীর সারফেসে আসতে, আর পৃথিবীতে যত জীবন ছিল সবগুলোকে ধ্বংস করে দিতে। বর্তমানে মেক্সিকো যেখানে আছে সেই জায়গাতে অ্যাস্ট্রয়েড পড়েছিল। এটি পড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে মাটি, পাথর আকাশের দিকে ছিটকে যায়। এর সাথে সাথে যে শকওয়েভ তৈরি হয় সেটা রাস্তার সামনে যাকে পাচ্ছিল সেটাই ধ্বংস করে দিচ্ছিল, আক্ষরিক অর্থে কাউকে ছাড় দিচ্ছিল না। এরপরে সবকিছু আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। এই ব্লাস্টের পরে পৃথিবীর সারফেসের বেশ কিছু অংশ ব্লাস্ট হয়ে একেবারে ছিটকে পৃথিবীর অ্যাটমসফিয়ারে চলে যায়। বেশ কয়েক মিনিট পরে উত্তপ্ত গরম কাঁচ আর পাথরের টুকরো বৃষ্টির মতো পৃথিবীর দিকে ঝরে পড়তে থাকে। কিছু কিছু সাবস্টেন্স একসাথে মিশ্রিত হয়ে অ্যাসিড রেন হয়ে পড়তে থাকে, যেটা কিন্তু মোটেও তাড়াতাড়ি থেমে যায়নি। এই অ্যাসিড রেন বেশ কয়েক বছর ধরে চলতেই থাকে। মাটি উত্তপ্ত হয়ে আগুনে জ্বলছিল। এই সংঘর্ষের ফলে যে আগুন তৈরি হয় সেটা একটি ওয়াইল্ড ফায়ারের মতো দেশ থেকে মহাদেশে ছড়িয়ে পড়তে থাকে, আর তার রাস্তার সামনে যে প্রাণী পড়ে তাকেই পুরোপুরি শেষ করে দেয়। এখন যদি ভাবেন এই বিনাশকারী ঘটনা এর থেকে খারাপ রূপ নিতেই পারে না, তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। এই বিশাল বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীতে এসে যে আঘাত করেছিল সেটা এতটাই বিশাল শক্তিশালী ছিল যে এটা পুরো পৃথিবীর কেন্দ্রে শকওয়েভ পৌঁছে দেয়। আর এই ম্যাসিভ এনার্জি কোথাও তো যাওয়ার কথা ছিল, এটাই ডেকে আনে এক ভয়ঙ্কর মেগা সুনামি। সমুদ্রের মাঝে তৈরি হয় ৩৩ ফিটের বিশাল বড় ঢেউ, যেটা বিশাল স্পিডে সমুদ্রের দিকে ধেয়ে আসে। এটাকে কোনো সাধারণ সুনামি ভাববেন না, এটা আজকালকার যে কোনো সুনামির চেয়ে ৩৩,০০০ গুণ পাওয়ারফুল ছিল। এই ঢেউ নর্থ আটলান্টিক থেকে প্যাসিফিক পর্যন্ত ছড়িয়ে যায়, সেখানে কোস্ট লাইনের বেঁচে থাকার কোনো চান্স থাকে না। সেই মনস্টার ঢেউ এতটাই স্পিডে এবং বিপজ্জনকভাবে আঘাত করে যেটা পুরো মহাদেশের আকার পাল্টে দেয়। যদি আপনি এই ধ্বংসাত্মক ঘটনার সাক্ষী হতে পারতেন তাহলে কোনোভাবেই এই ঘটনার একটাও সার্ভাইভ করতে পারতেন না, লিটারেলি একটাও না। কিন্তু এই ঘটনার পর কিছু ডাইনোসর সার্ভাইভ করেও ছিল, যারা মাটি থেকে অনেক দূরে ছিল। তারা এই সংঘর্ষের চোটে হারিয়ে যায়নি, তারা আগুনের তাপে ঝলসে যায়নি, আর মেগা সুনামিতে ভেসে যাওয়া থেকেও নিজেদেরকে কোনোভাবে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু তাদের ভাগ্যেও সেই শব্দে মৃত্যু লেখাই ছিল। ধুলো এবং ডাস্ট পার্টিকেল সব আকাশের দিকে উড়ে ভাসছিল। এটা শুরু করে দেয় একটি নিউক্লিয়ার উইন্টার, যাকে বলে এক ভয়ঙ্কর শীত। যদিও কোনো নিউক্লিয়ার ওয়েপনের অ্যাটাকের ফলে এটি হয়নি, কিন্তু এর প্রভাবটা একই ছিল। প্রচুর পরিমাণে ডেব্রিস আকাশে উপরে উঠে যায়, আর সূর্যের আলোকে মাসের পর মাস ধরে, বছরের পর বছর ধরে
আকাশের উপরেই ঢেকে দেয়, পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে দেয় না, পুরো পৃথিবী অন্ধকারে ছেয়ে যায়। পৃথিবী হঠাৎ করে ডার্ক এবং পুরো ঠান্ডা গ্রহে পরিণত হয়। আর ডাইনোসরেরা এসবের জন্য একেবারে প্রস্তুত ছিল না। এরপর যত টেম্পারেচার কমতে থাকে আর চারিদিকে প্রচুর পরিমাণে আগুন জ্বলে গ্রিনহাউস গ্যাস তৈরি হয়, জলবায়ু তার পুরো রূপ পাল্টে ফেলে। পৃথিবী একেবারে ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যায়। গাছপালা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ ঠিকমতো করতে পারে না, তাই অনেক প্লান্ট এবং গাছ মারা যেতে থাকে। এর ফলে ফুড চেইন বা খাদ্য চক্র পুরোপুরি ভেঙে যায়, কারণ সব থেকে গ্রাউন্ড লেভেলে যে গাছপালা তারাই তো বেসিক্যালি মারা যায়। তাই যেসব ডাইনোসর সেই অ্যাস্ট্রয়েডের আঘাত সহ্য করে নেয় তারাও এবার না খেতে পেয়ে মরতে থাকে। আর শুরুর দিকে যে অ্যাসিড বৃষ্টির কথা বলেছিলাম সেটা বেশ কয়েক বছর ধরে চলতেই থাকে, যেটা ইকোসিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আপনারা ভাববেন না পানিতে যে প্রাণীগুলো বসবাস করত তারা বেঁচে গিয়েছে। অ্যাসিড বৃষ্টির কারণে সমুদ্রের পানি মারাত্মক অ্যাসিডে পরিণত হয়। হঠাৎ এই পরিবর্তনের কারণে সমুদ্রে যে প্রাণীগুলো বসবাস করত তারা অ্যাডাপ্ট করে নিতে পারেনি। তারা আসলে বুঝতেই পারেনি যে তাদের সাথে কি হচ্ছে। এই বিপজ্জনক ব্লাস্ট আর কন্টিনিউয়াসলি চলতে থাকা হার্স কন্ডিশন পৃথিবীর প্রায় 75% প্রাণীকে চিরতরে বিলুপ্ত করে দেয়। তবে গুড নিউজ হচ্ছে এই বিলুপ্ত হওয়া 75% প্রাণীদের মধ্যে সেই ভয়ঙ্কর টিরেক্স ছিল। তাদের মৃত্যুর ব্যাপারে শুনে খারাপ লাগে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা লাকি যে এই বিপজ্জনক প্রিডেটর বর্তমানে পৃথিবীতে দাপে বেড়াচ্ছে না। যে ডাইনোসররা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তারপর পৃথিবী ফাঁকা একটি ধ্বংসস্তূপে পরিণত হলো। পুরো পৃথিবী ঠান্ডা আর অ্যাসিডিক হয়ে যায়। তাহলে সব কিছু আবার নর্মাল আর বর্তমানে স্বাভাবিক কিভাবে হলো? তো সেটাই আপনাদের বলবো, পৃথিবী আবার স্বাভাবিক কিভাবে হলো। এক্স্যাক্টলি আগের মতো নর্মাল তো হয়নি। ডাইনোসররা আর পৃথিবীতে ফিরে আসেনি, তাই ডাইনোসরের যুগের মতো নর্মাল তো আর কোনো দিনই হয়নি। পৃথিবী নিজেকে রিপেয়ার করার বদলে নিজেকে যেন নতুনভাবে তৈরি করে। এই ধ্বংসলীলার কয়েক হাজার বছর পর পৃথিবী নিজেকে আস্তে আস্তে হিলিং করতে থাকে। পৃথিবী সবকিছু আস্তে আস্তে রিকভার করতে থাকে। তখনও পৃথিবীতে যথেষ্ট ঠান্ডা ছিল, খাবার দাবারের ভালো অভাব ছিল বটে, কিন্তু লাইফ আবারও ফিরে আসার জন্য রেডি ছিল। এই নতুন দুনিয়াতে ছোট ছোট লোমওয়ালা প্রাণীরা ঘুরে বেড়াচ্ছিল। সেই ইম্প্যাক্টের পরে আবার যখন নতুন গাছপালা জন্মাতে শুরু করে তখন সেটা ছিল ফার্ন গাছ। প্রায় 1 লক্ষ বছর পর পৃথিবী আবারও প্রাণবন্ত হচ্ছিল। রেকুনের মতো সাইজের প্রাণীরা দেশ মহাদেশে তাদের আবাদি বাড়াচ্ছিল। সমুদ্রের পানিতেও আস্তে আস্তে অ্যাসিড কমতে থাকে আর সমুদ্রে ধীরে ধীরে প্রাণ ফিরে আসতে শুরু করে। এবার প্রায় 10 মিলিয়ন বছর পরে চলে আসুন, পৃথিবী তখন নিজের বায়োডাইভার্সিটি ফিরে পায়। তবে ডাইনোসরের সময় যেরকম পৃথিবী ছিল, বর্তমানের পৃথিবী তখন থেকে আলাদা ছিল। এখন পৃথিবীতে চলে আসে স্তন্যপায়ী প্রাণীর যুগ। ডাইনোসররা বিদায় নেওয়ার পর পৃথিবীতে আসে ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী। এই স্তন্যপায়ী প্রাণী ফুলে ভর্তি গাছপালা এবং বিভিন্ন রকম পাখিরা মিলে পুরো পৃথিবীতে একসাথে বসবাস করতে থাকে এবং রাজ করতে থাকে। হ্যাঁ, কিন্তু পৃথিবী আর কখনোই আগের রূপে ফিরে আসেনি। ডাইনোসররা মারা যাওয়ার পর পৃথিবীর লক্ষ লক্ষ বছর লেগে যায় আবার নতুন এক রূপে ফিরে আসতে। কিন্তু বলে রাখি, তখনও পৃথিবী যথেষ্ট খতরনাক ছিল। তখন প্যারাসিরিথিয়ামের মতো প্রিডেটর প্রাণী আশেপাশে ঘুরে বেড়াতো আর সমুদ্রের নিচে চলতো মেগালোডনের রাজ, যার ভয়ে তটস্থ থাকতো পুরো সমুদ্রের প্রাণীরা। হ্যাঁ, সত্যি আমরা লাকি যে বেশিরভাগ খতরনাক প্রাণীরা বর্তমানে আর নেই। আপনি সমুদ্রে সাঁতার কাটার সময় নিশ্চয় একটি মেগালটোনিয়ার সামনে পড়তে চাইবেন না, কিন্তু বর্তমানে মেগালডন কিংবা ডাইনোসর না থাকলেও আমাদের পৃথিবী আজকেও ভয়ঙ্কর নানা সংকটে রয়েছে। গাছপালা কেটে ফেলা, ডিফরেস্টেশনের কারণে গ্লোবালাইজেশন হওয়া, এছাড়া গ্লোবাল ওয়ার্মিং তো বাড়ছেই। তাছাড়া ভারত কিংবা বাংলাদেশের AQI খুবই অবস্থা খারাপ। AQI মানে হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এটা যত বেশি কম থাকবে তত বুঝবেন যে আপনার আশেপাশে যে বায়ু রয়েছে সেটা পরিষ্কার। স্ট্যান্ডার্ড AQI এর মাত্রা হচ্ছে 50 বা তার কাছাকাছি। এর বেশি হলে তাকে বিপজ্জনক বলা হয়। সেখানে ইন্ডিয়ার দিল্লির কথা তো ছেড়েই দিন, সব শহরের AQI প্রায় 300-র কাছাকাছি, যেটা ম্যাক্স লেভেলের থেকেও 6 গুণ বেশি। ডাইনোসর আমাদের নাই বা খেয়ে ফেললো, কিন্তু আর কয়দিন পর আল্লাহর দেওয়া এই বায়ু আমরা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারবো না। তো আশা করি বুঝতে পেরেছেন ডাইনোসর কিভাবে বিলুপ্ত হলো আর ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর পৃথিবীতে কি ঘটেছিল। তো ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।